বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো। অনলাইন ক্লাসে আমার পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা স্বাগতম। আমি মোহাম্মদ আতিকুল হক, সহকারী অধ্যাপক ভূগোল, শিমুলিয়া কলেজ, ঝিকরগাছা, যশোর। আমি আজ তোমাদের 2020-21 শিক্ষাবর্ষের ভূগোল প্রথম পত্র নিয়ে আলোচনা করব। ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন অর্থাৎ স্ট্রাকচার অফ দ্য আর্থ, ভূগোলের গঠন নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমার আলোচ্য বিষয় পৃথিবীর গঠন অর্থাৎ ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন। তাহলে আজকে আমি ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন স্ট্রাকচার অফ দ্য আর্থ নিয়ে আলোচনা করব। এর আগে ভূমিকায় বলা যায় পৃথিবীর সৃষ্টির প্রাথমিক অবস্থায় ছিল একটি উত্তপ্ত জ্বলন্ত বাষ্পপিণ্ড এবং ধীরে ধীরে শীতল হয়ে তাপ বিকিরণ করে কঠিন অবস্থা ধারণ করে এবং কোটি কোটি বছর পূর্বে পৃথিবী আরও শীতল হয়ে ভূ অভ্যন্তর ভাগে পদার্থের মধ্যে পদার্থের অবস্থার পরিবর্তন করে এবং কঠিন ভারী পদার্থগুলো নিচের দিকে এবং অপেক্ষাকৃত কম ভারী পদার্থগুলো উপরের দিকে উঠে আসে। পৃথিবী আরও ধীরে ধীরে শীতল হয়ে পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ বিশেষ করে তিনটা ভাগে বিভক্ত হয়। উপরে অপেক্ষাকৃত পাতলা স্তরগুলো উপরে এবং মধ্যবর্তী অপেক্ষাকৃত কম হালকা স্তরগুলো মধ্যে এবং ভারী ও কঠিন পদার্থগুলো নিচের দিকে সঞ্চিত হয়। এদিক থেকে পৃথিবীকে তিনটা স্তরে ভাগ করা যায়। স্তরগুলোর নাম দেওয়া হয়েছে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এখন ভূ অভ্যন্তরের স্তরসমূহ নিয়ে আমি আলোচনা করব। ভূ অভ্যন্তরের স্তরসমূহ। ভূ অভ্যন্তরের স্তরসমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা আজকে আমার এই অনলাইন ক্লাসে বিশেষ করে পৃথিবীর গঠন সম্পর্কে ক্লাসটা যদি একটু উপভোগ করো তাহলে পৃথিবীর ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে একটা সাম্যক ধারণা লাভ করতে পারবে। তাহলে ভূ অভ্যন্তরের স্তরসমূহ বলা হচ্ছে ভূ অভ্যন্তর ভাগ সরাসরি মানুষের পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি। বিভিন্ন প্রকার তথ্য উপাত্তের ভিত্তিতে ভূতত্ত্ববিদগণ ভূ অভ্যন্তর ভাগকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। বলা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর ভাগ সরাসরি পর্যবেক্ষণ করার ক্ষমতা মানুষের সম্ভব হয়নি, তবে বিভিন্ন তথ্য উপাত্তের উপর ভিত্তি করে ভূ অভ্যন্তর ভাগকে ভূতত্ত্ব বিজ্ঞানীগণ ভূ অভ্যন্তর ভাগকে তিনটি ভাগে ভাগ করেছেন। ভাগগুলো হলো, এক নম্বর হলো অশ্বমণ্ডল,
অশ্বমণ্ডল, 2 নম্বর হলো কেন্দ্রমণ্ডল, 2 নম্বর হলো গুরুমণ্ডল, 3 নম্বর হলো কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল, তাহলে ভূতত্ত্ব বিভিন্ন তথ্য উপাত্তের উপর ভিত্তি করে ভূতত্ত্ববিদগণ ভূ অভ্যন্তরীণ স্তরগুলোকে 3টা ভাগে ভাগ করেছে। একটা হলো অশ্বমণ্ডল, 2 নম্বর হলো গুরুমণ্ডল, 3 নম্বর হলো কেন্দ্রমণ্ডল। আমি এখন মণ্ডলগুলো চিত্র অঙ্কন করে তোমাদেরকে একটি দেখানোর চেষ্টা করব। অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল।
গুটেনবার্গ বিযুক্তি রেখা। কেন্দ্রমণ্ডলের বাহিরের অংশ বাহিরের অংশ 2270। ভিতরের অংশ ভিতরের অংশ 1200। ভূ অভ্যন্তরের স্তরসমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভূ অভ্যন্তরীণ স্তরসমূহ বলা হচ্ছে যে ভূগর্ভের স্তরসমূহ সরাসরি পর্যবেক্ষণ করার ক্ষমতা মানুষের নাই, তবে বিভিন্ন প্রকার তথ্য উপাত্তের উপর ভিত্তি করে ভূতত্ত্ববিদগণ ভূ অভ্যন্তরের স্তরসমূহকে তিনটা ভাগে ভাগ করেছেন। একটা হলো অশ্বমণ্ডল, 2 নম্বর গুরুমণ্ডল, 3 নম্বর কেন্দ্রমণ্ডল। তাহলে অশ্বমণ্ডল চিত্রে অশ্বমণ্ডলটা উপরের অংশ অশ্বমণ্ডল। তাহলে অশ্বমণ্ডল বলতে আমরা বুঝি ভূপৃষ্ঠের সর্বাপেক্ষা উপরে পাতলা কঠিন বহির আবরণকে অশ্বমণ্ডল বা ভূত্বক বলে। অশ্বমণ্ডলটা হলো এই অশ্বমণ্ডল, ভূত্বক বলে। বলা হচ্ছে অশ্ব অর্থ শিলা, যার জন্য এটাকে শিলামণ্ডল নামেও পরিচিত, বেশ পরিচিত। এই মণ্ডলের গভীরতা 3 কিলোমিটার এবং বলা হচ্ছে যে সমুদ্র সমতল থেকে 40 কিলোমিটার পর্বতের পাদদেশ পর্যন্ত এবং গড় গভীরতা হলো 17 কিলোমিটার। এবং অশ্বমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব হলো 2 থেকে 3, অর্থাৎ পানির 2 থেকে 3 গুণ ভারী। এবং অশ্বমণ্ডল যেহেতু উপরের স্তর, এখানে তাপমাত্রা খুব একটা বেশি লক্ষ্য করা যায় না, তবে প্রতি কিলোমিটারে তাপমাত্রা বৃদ্ধি পায় 30 ডিগ্রি সেলসিয়াস। এবং ভূকম্পন তরঙ্গের সাহায্যে অশ্বমণ্ডলকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে, 2টা স্তরে ভাগ করা হয়েছে। একটা হলো শিয়াল স্তর আর একটা হলো সীমা স্তর। শিয়াল স্তর বলতে আমরা বুঝি অশ্বমণ্ডলের উপরের স্তর, যে স্তরে গ্রানাইট শিলা স্তরের পরিমাণ বেশি থাকে তাকে শিয়াল স্তর বলে। এই শিয়াল স্তরে সিলিকন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকায় শিয়াল স্তর। শিয়াল স্তরটা হলো শিয়াল স্তর। শিয়াল স্তরটা সিলিকন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকায় সিলিকনের সি প্লাস অ্যালুমিনিয়ামের আল ইকুয়াল টু শিয়াল, শিয়াল নামে পরিচিত। তাহলে সিলিকনের শিয়াল স্তরটা হলো অশ্বমণ্ডলের উপরের স্তর, এটাকে গ্রানাইট শিলাস্তর পরিমাণ বেশি থাকে গ্রানাইট শিলাস্তরও বলা হয়। এই গ্রানাইট শিলাস্তরে সিলিকন ও অ্যালুমিনিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি থাকায় সিলিকনের সি এবং অ্যালুমিনিয়ামের আল 2টা মিলে যোগ করেছে শিয়াল শিলাস্তর। এবং শিলা স্তরের পর হলো সীমা স্তর। সীমা স্তরটা হলো মহাসাগরের তলদেশের স্তর। এই স্তরে ব্যাসল্ট জাতীয় শিলার পরিমাণ বেশি থাকায় এখানে বিশেষ করে সিলিকন এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকায় সিলিকনের সি এবং ম্যাগনেসিয়ামের মা সমান সমান সীমা স্তর নামে পরিচিত, সীমা স্তর। সিলিকনের সি এবং ম্যাগনেসিয়ামের মা ইকুয়াল টু সীমা, সীমা স্তর নামে পরিচিত। এবং বলা হচ্ছে শিয়াল এবং সীমা স্তর যে সীমারেখা দ্বারা বিযুক্ত, ওই সীমারেখাকে বলা হচ্ছে কনরাড
বিযুক্তি রেখা, এটা হলো কনরাড বিযুক্তি রেখা। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা এতক্ষণ ভূ অভ্যন্তরের স্তরসমূহের ভিতরে অশ্বমণ্ডল সম্পর্কে জানলাম। এবার অশ্বমণ্ডলের পরে আসা যাক গুরুমণ্ডল। তাহলে অশ্বমণ্ডলের পরের অংশ অর্থাৎ অশ্বমণ্ডল চিত্রে দেখা যাচ্ছে যে অশ্বমণ্ডল এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত অশ্বমণ্ডল, এই অশ্বমণ্ডলের পরে আসছে গুরুমণ্ডল। তাহলে অশ্বমণ্ডলের পরের স্তরকে বলা হচ্ছে গুরুমণ্ডল, অর্থাৎ অশ্বমণ্ডল থেকে কেন্দ্রমণ্ডলের আগ পর্যন্ত অর্থাৎ 2885 কিলোমিটার পর্যন্ত 2885 কিলোমিটার পর্যন্ত ব্যাসার্ধ স্তরটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল। তাহলে অশ্বমণ্ডলের নিচে অর্থাৎ অশ্বমণ্ডলের নিম্ন অংশ থেকে কেন্দ্রমণ্ডলের উপর অংশ পর্যন্ত অর্থাৎ 2885 কিলোমিটার স্তরকে বলা হচ্ছে গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব হল 4 থেকে 5, অর্থাৎ পানির 4 থেকে 5 গুণ ভারী। গুরুমণ্ডলের বিশেষ করে তাপমাত্রা প্রতি 100 কিলোমিটারে এর তাপমাত্রা হলো 1100 ডিগ্রি থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস, এবং 700 কিলোমিটারের পর থেকে তাপমাত্রা বিশেষ করে 1900 ডিগ্রি সেলসিয়াস এবং স্থানভেদে 3000 ডিগ্রি সেলসিয়াসও হয়ে থাকে। তাহলে গুরুমণ্ডলকে আবার গঠনগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গুরুমণ্ডলকে আবার 2টি স্তরে ভাগ করা হয়েছে, একটা হলো বহির্গুরুমণ্ডল আর একটা হলো অন্তঃগুরুমণ্ডল। গুরুমণ্ডলের 2টা স্তর, বহির্গুরুমণ্ডল আর একটা হলো অন্তঃগুরুমণ্ডল। বহির্গুরুমণ্ডলটা বলা হচ্ছে বিশেষ করে অশ্বমণ্ডল থেকে, বহির্গুরুমণ্ডলটা হচ্ছে অশ্বমণ্ডল থেকে অশ্বমণ্ডল নিচ থেকে 700 কিলোমিটার পর্যন্ত যে মণ্ডলটা বিস্তর সেটা কাছে বলা হয় বহির্গুরুমণ্ডল। এই বহির্গুরুমণ্ডলে বিশেষ করে ক্রোমিয়াম, নিকেল, লোহা, ক্রোমিয়াম, লোহা, সিলিকন, অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকায় ক্রোমিয়াম প্লাস লোহা প্লাস সিলিকন প্লাস ম্যাগনেসিয়ামের ক্রোফোসিমা। নামে পরিচিত। বিশেষ করে বহির্গুরুমণ্ডলে ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের পরিমাণ থাকায় একত্রে বলা হচ্ছে ক্রোফোসিমা নামে পরিচিত। তাহলে বহির্গুরুমণ্ডলটা হলো বিশেষ করে অশ্বমণ্ডলের নিচ থেকে 700 কিলোমিটার পর্যন্ত যে স্তর সেটা কাছে বহির্গুরুমণ্ডলে ক্রোফোসিমা, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম পরিমাণ বেশি থাকে ক্রোফোসিমা নামে পরিচিত। এবং অন্তঃগুরুমণ্ডলটা হলো বিশেষ করে 700 কিলোমিটারের পর হতে অর্থাৎ 2185 কিলোমিটার পর্যন্ত 2185 কিলোমিটার পর্যন্ত যে গুরুমণ্ডলের স্তরটা সেটাকে বলা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। এখানে আছে বসে নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকায় নিকেলের লোহার ফি, সিলিকনের সি এবং ম্যাগনেসিয়ামের ইকুয়াল টু নিফেসিমা নামে এই অঞ্চলটা পরিচিত। নিফেসিমা নামে পরিচিত। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চিত্রে দেখতে পেলাম যে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, এর পরের অংশ হলো কেন্দ্রমণ্ডল। তাহলে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলটা হলো গুরুমণ্ডলের পরের অংশটাকে বলছে কেন্দ্রমণ্ডল, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ
6400 কিলোমিটার কেন্দ্রমণ্ডল। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, চিত্রে দেখা যাচ্ছে যে কেন্দ্রমণ্ডলের অবস্থান, বিশেষ করে গুরুমণ্ডলের পরের অংশ হচ্ছে কেন্দ্রমণ্ডল। বলা হয় যে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার এবং পৃথিবীর কেন্দ্রের ব্যাসার্ধ 3486 কিলোমিটার নামে একটা গোলক আছে, যেটাকে বলা হচ্ছে কেন্দ্রমণ্ডল নামে পরিচিত। এই কেন্দ্রমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব বিশেষ করে 10 থেকে 13.6 গুণ, অর্থাৎ পানির থেকে 10 থেকে 13.6 গুণ ভারী। এবং কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা বিশেষ করে 3000 ডিগ্রি সেলসিয়াস হতে কোথাও কোথাও 5000 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যায়। এবং কেন্দ্রমণ্ডলের চাপ, বিশেষ করে কেন্দ্রমণ্ডলের চাপ পৃথিবীর পৃষ্ঠের বায়ুর চাপ অপেক্ষা 30 থেকে 40 গুণ বেশি। এবং এর তাপমাত্রা 3000 ডিগ্রি থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস। এবং ভূতত্ত্ববিদদের মতে কেন্দ্রমণ্ডলে বিশেষ করে লোহা, নিকেল, পারদ এবং সীসা দ্বারা কঠিন পদার্থ দ্বারা গঠিত হওয়ায় একে বিশেষ করে নিকেল এবং লোহার ফিড নাইফ নামে পরিচিত এবং কঠিন আবরণ দ্বারা আবৃত। কেন্দ্রমণ্ডলকে দুটো অংশ দেখানো হয়েছে, একটা হলো কেন্দ্রমণ্ডলের বাহিরের অংশ। কেন্দ্রমণ্ডলের বাহিরের অংশটা হলো বিস্তার 2770 কিলোমিটার এবং কেন্দ্রমণ্ডলের ভিতরের অংশ অর্থাৎ 1216 কিলোমিটার। তাহলে আমরা কেন্দ্রমণ্ডল সম্পর্কে জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্ট্রাকচার অফ দ্য আর্থ, পৃথিবীর গঠন সম্পর্কে আলোচনা করছি। পৃথিবীর গঠনের ভিতর দেখা যাচ্ছে ভূ অভ্যন্তর একটা অন্যতম জিনিস। ভূ অভ্যন্তরটা বলা হচ্ছে যে ভূ অভ্যন্তর ভাগের আসলে সরাসরি পর্যবেক্ষণ করার ক্ষমতা মানুষের সম্ভব নয়, তবে বিভিন্ন প্রকার তথ্য উপাত্তের উপর ভিত্তি করে ভূতত্ত্ববিদগণ ভূ অভ্যন্তরের স্তরসমূহকে তিনটা ভাগে ভাগ করেছেন। একটা হলো অশ্বমণ্ডল, 2 নম্বর হলো গুরুমণ্ডল, 3 নম্বর হলো কেন্দ্রমণ্ডল। চিত্রটি দেখলে তোমরা বুঝতে পারবে যে অশ্বমণ্ডলটা হলো ভূপৃষ্ঠের সর্বাপেক্ষা উপরের অংশ। ভূপৃষ্ঠের উপরে যেখানে পাতলা কঠিন বহির আবরণ, সেটাকে বলা হচ্ছে অশ্বমণ্ডল। এই অশ্বমণ্ডলের গভীরতা 3 কিলোমিটার এবং সমুদ্র সমতল থেকে 40 কিলোমিটার পার্বতের পদদেশ পর্যন্ত। এবং বলা হচ্ছে যে অশ্বমণ্ডলের গড় গভীরতা 17 কিলোমিটার এবং অশ্বমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব হলো 2 থেকে 3, যা পানির 2-3 গুণ ভারী। এবং অশ্বমণ্ডল যেহেতু ভূপৃষ্ঠের উপরের অংশ, সেই কারণে তাপমাত্রা খুব বেশি লক্ষ্য করা যায় না, তবে প্রতি কিলোমিটারের তাপমাত্রা বৃদ্ধি পায় 30 ডিগ্রি সেলসিয়াস। এবং ভূমিকম্প তরঙ্গের সাহায্যে অশ্বমণ্ডলকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা শিয়াল স্তর, একটা সীমা স্তর। শিয়াল স্তরটাকে বলা হচ্ছে যে অশ্বমণ্ডলের উপরের অংশ, যেটা দেখ চিত্রে তোমরা চিত্রটা লক্ষ্য করলে বুঝতে পারবে শিয়াল স্তরটা হলো অশ্বমণ্ডলের উপরের অংশ। শিয়াল স্তরে গ্রানাইট শিলার পরিমাণ বেশি থাকায় একে গ্রানাইট শিলা স্তরও বলা হয়। শিয়াল স্তরে সিলিকন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকায় একে শিয়াল স্তর বলা হচ্ছে। সিলিকনের সি এবং অ্যালুমিনিয়ামের আল ইকুয়াল টু শিয়াল। এবং পরেরটা হলো অশ্বমণ্ডলের নিচের স্তরটা হলো সীমা স্তর। সীমা স্তরটাকে ব্যাসল্ট শিলার পরিমাণ বেশি থাকায় একে ব্যাসল্ট শিলা স্তরও বলা হয়। এখানে সিলিকন এবং ম্যাগনেসিয়াম, সিলিকনের সি এবং ম্যাগনেসিয়ামের মা মিলে হচ্ছে সীমা স্তর। সীমা এবং শিয়াল এবং সীমা স্তরটা যে রেখা দ্বারা বিযুক্তি, সেই রেখাকে বলা হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। তাহলে সীমা স্তর অশ্বমণ্ডলের পরের অংশ হলো গুরুমণ্ডল। গুরুমণ্ডল হলো অশ্বমণ্ডলের পরের অংশ বা স্তরটাকে বলা হয় গুরুমণ্ডল। অর্থাৎ গুরুমণ্ডলটা হলো অশ্বমণ্ডলের শেষ সীমা হতে কেন্দ্রমণ্ডলের আগ পর্যন্ত
যার বিস্তার 2885 কিলোমিটার। অশ্বমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব হলো 4 থেকে 5, যা পানির 4-5 গুণ ভারী। গুরুমণ্ডলের তাপমাত্রা প্রতি 100 কিলোমিটারে বৃদ্ধি পায় 1100 ডিগ্রি থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস এবং 700 কিলোমিটারের পর থেকে তাপমাত্রা বৃদ্ধি পায় 1900 ডিগ্রি সেলসিয়াস এবং স্থানভেদে এর তাপমাত্রা 3000 ডিগ্রি সেলসিয়াসও লক্ষ্য করা যায়। গঠনগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গুরুমণ্ডলকে আবার দুইটা স্তরে ভাগ করা হয়েছে। একটা হলো বহির্গুরুমণ্ডল আর একটা হলো অন্তঃগুরুমণ্ডল। বহির্গুরুমণ্ডলটাকে বলা হচ্ছে এই যে সীমা অশ্বমণ্ডলের শেষ সীমা হতে 700 কিলোমিটার পর্যন্ত বহির্গুরুমণ্ডল। এখানে ক্রোমিয়াম, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকায় ক্রোপোসীমা নামে পরিচিত। এবং অন্তঃগুরুমণ্ডল বহির্গুরুমণ্ডলের পর হতে অর্থাৎ 700 কিলোমিটারের পর হতে 2185 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা সেটাকে বলা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। এখানে নিকেল, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম এর পরিমাণ বেশি থাকায় নিম্ফোসীমা নামে এই স্তরটা পরিচিত। তাহলে গুরুমণ্ডলের পরে আছে কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের পরের অবস্থানটা হলো কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলটা হলো বলা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার এবং পৃথিবীর কেন্দ্রের চারিদিকে 3486 কিলোমিটার ব্যাসার্ধে যে গোলক বা বৃত্ত লক্ষ্য করা যায়, পৃথিবীটাকে আমরা যদি এইভাবে অঙ্কন করে থাকি তাহলে এখানে যে পৃথিবীর গোলক এইটা এই যে লক্ষ্য করা যায়, এর ব্যাসার্ধ হলো 3486 কিলোমিটার। এটাকে বলা হচ্ছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব 10 হতে 13.6 এবং কেন্দ্রমণ্ডলের চাপ, বিশেষ করে কেন্দ্রমণ্ডলের চাপ ভূপৃষ্ঠের বায়ুর চাপ অপেক্ষা 30 থেকে 40 গুণ বেশি এবং কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা বলা হচ্ছে যে 3000 ডিগ্রি সেলসিয়াস থেকে স্থানভেদে 5000 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যায়। এবং কেন্দ্রমণ্ডল ভূতত্ত্ব বিজ্ঞানের মতে কেন্দ্রমণ্ডল বিশেষ করে ভারী ভারী পদার্থ দ্বারা কঠিন অবস্থায় অবস্থান করছে বিধায় এখানে লোহা, নিকেল, দস্তা, সীসা এবং কঠিন কঠিন ধাতু দ্বারা গঠিত, যার জন্য নিকেল এবং লোহার পরিমাণ বেশি থাকায় এই স্তরটাকে নাইফও বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বিশেষ করে তোমরা যদি তোমাদের পাঠ্য বইয়ের সাথে আমার এই আলোচনা একটু মিল করো তাহলে পৃথিবীর ভূ অভ্যন্তরের স্তর সম্পর্কে একটি সাম্যক ধারণা তোমাদের ভিতরে চলে আসবে, যা তোমাদের পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি আমার ক্লাস আজকে বিশেষ করে আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সর্বশেষ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী ক্লাস দেখার জন্যে আমন্ত্রণ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।